সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম ওহিদ খান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আইন আপডেটমূলক অনুষ্ঠান লিগ্যাল আপডেটস উইথ এনটিভি। প্রতি সপ্তাহের ইমিগ্রেশন এবং অন্যান্য আইন সংক্রান্ত বিষয়ে উইকলি আপডেটসগুলি দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রথমেই এই সপ্তাহের উইকলি লিগ্যাল আপডেটস। 18,600 পাউন্ড সংক্রান্ত ইমিগ্রেশন আইনটি বৈষম্যমূলক, বার্মিংহাম হাইকোর্টের ঐতিহাসিক রায়। সংবাদপত্র কাউকে গ্যাংস্টার বলে অভিহিত করলে ডিফামেশন হবে না, হাইকোর্টের আরেকটি যুগান্ত সৃষ্টিকারী রায়। ইমিগ্রেশন রুলসের ক্ষেত্রে আবারও পরিবর্তন, হোম অফিসের আরেকটি আপডেট ঘোষণা। মাইগ্রেন্টদের 200 পাউন্ড ন্যাশনাল হেলথ সার্ভিস ফি দিতে হবে, হেলথ সেক্রেটারির আরেকটি ঘোষণা। সেক্স অফেন্ডারদের প্রতিহত করতে লাই ডিটেক্টর ব্যবহার করা হবে, জাস্টিস মিনিস্টারের সতর্কতা ঘোষণা। বাংলাদেশি অ্যাপ্রুভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটসের আরেকটি অ্যাপ্রুভ তালিকা প্রকাশ, হোম অফিসের আরেকটি আপডেট ঘোষণা। ইইএ ন্যাশনালদের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, হোম অফিসের আরেকটি আপডেট। এবং সাউথ ওয়েলসে ইমিগ্রেশন রেড, 5 জন অবৈধ বাংলাদেশি আটক। শুনছিলেন শিরোনাম, এবারে সম্পূর্ণ বিস্তারিত। প্রথমেই 18,600 পাউন্ড আপডেটস। 5 জুলাই 2013 তারিখে অর্থাৎ গতকাল বার্মিংহাম হাইকোর্টের মহামান্য বিচারক মিস্টার জাস্টিস ব্লেক কিউসি ঘোষণা করেছেন যে 9 জুলাই 2012 তারিখে নব্য ঘোষিত ইমিগ্রেশন রুলসের অধীনে একজন ব্রিটিশ সিটিজেনকে ওভারসিজ স্পাউস ব্রিটেনে আনার জন্য বাৎসরিক ইনকাম 18,600 পাউন্ডের যে বিধানটি আনা হয়েছিল তা ডিসক্রিমিনেটরি। এই আইনটি পরিবর্তনের জন্য 3 জন ভুক্তভোগী সরকারের বিরুদ্ধে বার্মিংহাম হাইকোর্টে জুডিশিয়াল রিভিউ সাবমিট করার পর থেকে 5ই ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি 2000 তারিখ পর্যন্ত উক্ত মামলাটির শুনানি শুরু হয় এবং শেষ হয়। উক্ত মামলার শুনানি সমাপ্ত হওয়ার পর গতকাল বার্মিংহাম হাইকোর্টের মহামান্য বিচারক এই যুগান্ত সৃষ্টিকারী ঐতিহাসিক রায়টি ঘোষণা করেছেন। মহামান্য বিচারক ঘোষণা করে বলেছেন যে 18,600 পাউন্ড সংক্রান্ত মিনিমাম ইনকামের প্রভিশনসটি আর্টিকেল 8-এ প্রদত্ত প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফকে ডিসপ্রপোর্শনেটভাবে ইন্টারফেয়ার করেছে। মহামান্য বিচারক রায় প্রদান করার সময় মিনিমাম ইনকাম প্রভিশনসটির তীব্র সমালোচনা করে সরকারকে কতিপয় দিক নির্দেশনা প্রদান করে বলেছেন, সেগুলো হচ্ছে মিনিমাম ইনকাম থ্রেশহোল্ডটি কমিয়ে 13,500 পাউন্ড করা, সেভিংস থেকে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় 1,000 পাউন্ড খরচ হয় তবে তা সাপ্লিমেন্ট ইনকাম হিসেবে গ্রহণ করা, ওভারসিজ স্পাউসের আর্নিং ক্যাপাসিটিকে বিবেচনায় নিয়ে আসা, থার্ড পার্টি কর্তৃক প্রদত্ত জেনুইন আন্ডারটেকিংকে মেনটেন্যান্স হিসেবে গ্রহণ করা। সরকার যদি মহামান্য হাইকোর্টের এই ঐতিহাসিক রায় অনুযায়ী ইমিগ্রেশন আইন পরিবর্তন না করে তবে উক্ত ইমিগ্রেশন আইনের পরিবর্তে, আমি আবার বলছি, তবে উক্ত ইমিগ্রেশন আইনের পরিবর্তে হাইকোর্টের রায়ে প্রদত্ত বিধানগুলো আইন অনুযায়ী কার্যকরী হবে। আপনাদের কারো বাৎসরিক ইনকাম যদি 18,600 পাউন্ডের নিচে হয় তবে হাইকোর্টের উক্ত রায় অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে ওভারসিজ কান্ট্রি থেকে ব্রিটেনে আপনাদের স্পাউসদের নিয়ে আসতে সক্ষম হবে বলে এডিবি পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে ডিফামেশন আপডেটস। 4 জুলাই 2013 তারিখে ডিফামেশন ল সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে আরেকটি চাঞ্চল্যকর মামলার রায় ঘোষিত হয়েছে। ইস্ট লন্ডনের একজন ব্যবসায়ী যিনি ড্রাগস ডিলিং এবং বিভিন্ন ফ্রডের সাথে জড়িত, তাকে সংবাদপত্রে হেড অফ গ্যাংস্টার বলার অভিযোগ করার কারণে ডিফামেশন হয়নি বলে হাইকোর্টের মহামান্য বিচারক আরেকটি চাঞ্চল্যকর রায় প্রদান করেছেন। ডেভিড হান্ট 52 নামক উক্ত ব্যবসায়ী সানডে টাইমস এবং স্ট্যান্ডার্ড নিউজ পেপারের বিরুদ্ধে লাইবেল লয়ের অধীনে মামলা দায়ের করে অভিযোগ করে বলেছিলেন যে সংবাদপত্রে তাকে ক্রাইম লর্ড হিসেবে উপস্থাপন করার কারণে সমাজে তাকে হেয় করা হয়েছে এবং এই কারণে তাকে অনেক ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। হাইকোর্টের মহামান্য বিচারক মিস্টার জাস্টিস সাইমন তার অভিযোগটি প্রত্যাখ্যান করে দিয়ে বলেছেন যে উক্ত সংবাদপত্রের সাংবাদিকগণ রিলায়েবল এবং নলেজেবল সোর্স থেকে তথ্য সংগ্রহ করেছেন যা পুলিশের কাছ থেকে সংগৃহীত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কারণে সংবাদপত্রে উক্ত ব্যবসায়ীকে গ্যাংস্টার বলার কারণে কোনো ডিফামেশন হয়নি। মামলাটিতে জয় হলে মিস্টার ডেভিড হান্ট উক্ত 2টি সংবাদপত্রের কাছ থেকে প্রায় 250,000 পাউন্ড ক্ষতিপূরণ আদায় করতে পারতেন। কোনো ব্যক্তি যদি আপনাদের বিরুদ্ধে অসত্য তথ্য সম্বলিত কোনো বক্তব্য মৌখিক অথবা লিখিতভাবে
একের অধিক কোনো ব্যক্তির কাছে প্রকাশ করে এবং এই কারণে আপনাদের কারো যদি ব্যক্তিগত জীবনে অথবা আপনাদের প্রফেশনাল লাইফের যে রেপুটেশন সেই রেপুটেশনের ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত করে ফেলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য নিয়ে ডিফামেশনাল লয়ের অধীনে মামলা দায়ের করে ক্ষতিপূরণ আদায় করতে আপনারা সক্ষম হবেন বলে এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে ইমিগ্রেশন রুলস আপডেটস। 1 জুলাই 2013 তারিখে পূর্বে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন রুলসের বিভিন্ন অংশে কতগুলো মাইনর চেঞ্জেস অর্থাৎ পরিবর্তন কার্যকরী করা হয়েছে। উক্ত পরিবর্তনগুলো ওয়ার্ক, সেটেলমেন্ট এবং স্টুডেন্ট রুলসগুলোর ক্ষেত্রে কার্যকরী হবে। যে বিষয়গুলোর ক্ষেত্রে নতুন পরিবর্তনগুলো কার্যকরী হবে সেগুলো হচ্ছে অ্যাপ্রুভড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য প্রযোজ্য ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে, বাংলাদেশ এবং গানা থেকে অ্যাপ্রুভড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটসগুলোর লিস্ট সংক্রান্ত বিষয়ে, টিয়ার 2 অধীনে সুপার মিউমারি রিসার্চারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, টিয়ার 4 অধীনে টিয়ার 5 অধীনে রিলিজিয়াস ওয়ার্কারদের এক্সটেনশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, টিয়ার 4 অধীনে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে আরও অধিক সংখ্যক লিগ্যাল কোর্স অধ্যয়ন করার জন্য ভিসা টাইম লিমিটের ক্ষেত্রে এক্সেপশন দেওয়া হয়েছে। 1 জুলাই 2013 তারিখ থেকে আপনারা যারা ওয়ার্ক, সেটেলমেন্ট অথবা স্টুডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদেরকে নতুন ইমিগ্রেশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাপ্লিকেশনের সাথে হোম অফিসের কাছে সাবমিট করার জন্য এনটিভির পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে ন্যাশনাল হেলথ সার্ভিস ফি আপডেটস। 3 জুলাই 2013 তারিখে ব্রিটেনে আগত ফরেন মাইগ্রেন্টদের ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে চিকিৎসা সুবিধা পেতে হলে ন্যাশনাল হেলথ ফি দিতে হবে। এই সংক্রান্ত বিষয়ে গার্ডিয়ান এবং টেলিগ্রাফ নিউজপেপারে আরেকটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। হেলথ সেক্রেটারি জেরেমি হান্ট বলেছেন যে ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে চিকিৎসা সুবিধা পেতে হলে ব্রিটেনে আগত স্টুডেন্টস এবং ওয়ার্কার যাদের ভিসার মেয়াদ 6 মাসের বেশি সময় পর্যন্ত ভ্যালিড থাকবে তাদেরকে 200 পাউন্ড পর্যন্ত ন্যাশনাল হেলথ সার্ভিস ফি দিতে হবে। পরবর্তীতে ভিজিটর্স এবং ট্যুরিস্ট যাদের ভিসার মেয়াদ 6 মাসের কম ভ্যালিড থাকবে তাদেরকেও ন্যাশনাল হেলথ সার্ভিস ফি দিতে হবে। প্রস্তাবিত পরিকল্পনাগুলো কার্যকরী করার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন। এবারে লাই ডিটেক্টর টেস্ট আপডেট। 2 জুলাই 2013 তারিখে জাস্টিস মিনিস্টার জেরেমি রাইট ঘোষণা করেছেন যে কনভিক্টেড সেক্স অফেন্ডারদের মনিটর করার জন্য লাই ডিটেক্টর টেস্টটি বাধ্যতামূলক করা হবে। আশা প্রকাশ করা হয়েছে যে আগামী বছর থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের মোস্ট সিরিয়াস সেক্স অফেন্ডারদের ক্ষেত্রে পলিগ্রাফ স্ক্রিনিংয়ের মাধ্যমে লাই ডিটেক্টর টেস্টটিকে রেগুলার ব্যবহার করা হবে। জাস্টিস মিনিস্টার বলেছেন যে লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে যদি প্রমাণিত হয় কনভিক্টেড রেপিস্টস এবং অন্যান্য ডেঞ্জারাস সেক্স অফেন্ডার্সগণ জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর একই অপরাধে সম্পৃক্ত হয়ে মিথ্যে কথা বলেছেন তবে তাদেরকে পুনরায় আবারও জেলখানায় ফেরত পাঠানো হবে। বর্তমানে প্রচলিত আইনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী এনে সিরিয়াস সেক্স অফেন্ডারদের ক্ষেত্রে এবং তাদের অপরাধ দমন করার জন্য লাই ডিটেক্টর টেস্টটি আগামী বছর থেকে ব্যবহার করা হবে বলেও একটি আপডেট এসেছে। এবারে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস আপডেটস। বাংলাদেশ থেকে প্রদত্ত কোন কোন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কর্তৃক প্রদত্ত ব্যাংক স্টেটমেন্ট হোম অফিসের কাছে গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে 1 জুলাই 2013 তারিখে হোম অফিস আরেকটি আপডেটেড তালিকা প্রকাশ করেছে। উক্ত তালিকায় 21টি ব্যাংকের নাম স্থান পেয়েছে। সেই ব্যাংকগুলো হলো আরব এবি ব্যাংক লিমিটেড, ব্যাংক আল ফালাহ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট কমার্স ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন লিমিটেড, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ওরি ব্যাংক লিমিটেড। তালিকায় প্রকাশিত 21টি ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকগুলি থেকে কোনো স্টেটমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় হোম অফিস অথবা হাই কমিশনে সাবমিট না করার জন্য এটিপির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে ইইএ ফি আপডেটস। 30 জুন 2013 তারিখে ইইএ ন্যাশনালদের ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফি সংক্রান্ত বিষয়ে হোম অফিস আরেকটি চাঞ্চল্যকর আপডেট প্রকাশ করেছে।
বলা হয়েছে যে 1 জুলাই 2013 তারিখ থেকে যে সকল ইইএ ন্যাশনাল ব্রিটেনে অবস্থান করার জন্য ব্রিটেনের ভেতর থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে একটি নতুন অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য হবে। পার্লামেন্টের অ্যাপ্রুভাল পাওয়ার পর ইইএ ন্যাশনালদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই নতুন অ্যাপ্লিকেশন ফি যা £55 এই ফিটি কার্যকরী হবে। যে সকল ফর্মগুলির ক্ষেত্রে নতুন অ্যাপ্লিকেশন ফিটি কার্যকরী হবে সেগুলো হচ্ছে ইইএ 1, ইইএ 2, ইইএ 3, ইইএ 4 এবং DRF 1। 1 জুলাই 2013 তারিখের পর থেকে আপনারা যারা ইউরোপিয়ান ইউনিয়নের ন্যাশনাল এবং ইউরোপিয়ান রেগুলেশনসের অধীনে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদেরকে অবশ্যই £55 অ্যাপ্লিকেশনের সাথে ফি হিসেবে জমা দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। তার কারণ অ্যাপ্লিকেশনের সাথে প্রযোজ্য অ্যাপ্লিকেশন ফিটি যদি আপনারা প্রদান না করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো গ্রহণযোগ্য হবে না। বিষয়টি নিয়ে আপনারা সচেতন থাকবেন। এবারে ইমিগ্রেশন রেড আপডেটস। গত সপ্তাহে ইমিগ্রেশন রেড দিয়ে সাউথ ওয়েলসের ব্রেজেন্ড এলাকা থেকে 8 জন অবৈধ ইমিগ্রেন্টদেরকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন অফিসার্সগণ উক্ত এলাকায় নটরাজ টান্ডোরি রেস্টুরেন্টে প্রবেশ করার সাথে সাথে 2 জন অবৈধ ইমিগ্রেন্ট পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক্সিট গেটে অবস্থানকারী একজন ইমিগ্রেশন অফিসার একজনকে ধরে ফেলে। আরেকজন অবৈধ ইমিগ্রেন্ট রেস্টুরেন্টের উপরে থাকা বিছানার নিচে আত্মগোপন করে থাকার চেষ্টা করেন এবং তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। আটককৃত 8 জন ব্যক্তির ভেতরে 5 জন হলেন বাংলাদেশি যাদের কাছ থেকে কাজ করার জন্য কোনো পারমিশন পাওয়া যায়নি। 3 জন বাংলাদেশি তাদের ভিসার মেয়াদ পার হয়ে যাওয়া সত্ত্বেও ওভারস্টে করেছিলেন। বাকি 2 জন অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছিলেন। আটককৃতদের বর্তমানে ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমুভাল ডাইরেকশন দেওয়া হয়েছে। প্রত্যেক ইলিগাল ইমিগ্রেন্টকে কাজ দেওয়ার জন্য নটরাজ তান্দুরিকে £10,000 জরিমানা করা হয়েছে। কোনো ইমিগ্রেন্টকে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ দেওয়ার পূর্বে তাদের ভিসাতে প্রয়োজনীয় পারমিশন আছে কিনা, প্রয়োজনীয় কাজ করার পারমিশন আছে কিনা তা যাচাই বাছাই করে তাদেরকে কাজ দেওয়ার জন্য এনটিভির পক্ষ থেকে এমপ্লয়ারদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এই সপ্তাহের লিগ্যাল আপডেট। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। লিগ্যাল আপডেটস অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন legalupdates@ntveurope.net। আগামী সপ্তাহে লিগ্যাল আপডেটস উইথ এনটিভি অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিত খান আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।